শারীরিক সম্পর্কে আমি অচেতন ছিলাম, আমার কোনো সেন্স ছিল না। তো তখন আমি কিছু বলি নাই। ও শাহজালাল শাহপরানা দ্বারা আমার বলতেছে যে আমি যতদিন বাঁচবো আমি আল্লাহর ওলিদের সাক্ষী রেখে তোমার আমি সাথে নিয়ে বাঁচবো। তো ওর কাছে যে ওর ফোনে যে আমার পিক ছিল ওটা দিয়ে আমার ব্ল্যাকমেল করে। ও এমন এক কিছু মানে আমার কি জানি খাবার খাওয়াইছিল, খাবারের সাথে আমি এখন আমার সেন্স ছিল না। সমস্যা হয়েছে বলতে কি আমার খাবার জুস খাওয়াইছে, জুসের সাথে কি ছিল আমি জানি না। তো আমি তখন একটা অন্ধকার জায়গায় ছিলাম, রুমে ছিলাম না, কোথায় ছিলাম আমিও জানি না। পরে দেখি মানে এমন অবস্থা আমার, ওরা বলতেছে আমার সাথে কে, ও বলতেছে যে আমি তোমার সাথে আর কি আছে, বলতেছে আর কেউ না। তো আমি বললাম যে তুমি আমার সাথে কি খারাপ কিছু করছো, বলতেছে না আমি কিছু খারাপ করিনি। বোঝার চেষ্টা করছি কিন্তু পারতেছি না, মানে তখন আমি পুরোটাই আমি অসুস্থ, মানে খাবারের সাথে বললাম না কি জানি আমার খাওয়াইছে, খাওয়ানোর পরে এই অবস্থা। আমি চাইতেছি যে ও অনেক মেয়ের সাথে এরকম করে ভিডিও কলে মানে আর কি অনেক কিছুই করে, ও আমার ব্ল্যাকমেল করে এইভাবেই করছে। তো আমি চাইতেছি যে ওর ভাই যে পুলিশ, ওর ভাইয়ের জন্য শাস্তি হয়। তো আমি চাই যে ওনার উপযুক্ত শাস্তি হোক। পুলিশটা কোন থানা আছে বলতে পারবো না, ওর ভাই হচ্ছে ওই পুলিশটা হচ্ছে শুভ্র মাহাত্ম, পিক আছে আমার কাছে। আর যে ছেলেটার সাথে আমার ঝামেলা হয় সেই ছেলেটা হচ্ছে গিয়ে সীমান্ত মাহাত্ম, কিন্তু ওর বাবার নাম হচ্ছে শকর কুর্মি, সিলেট জাফলং। ওখানে একটা মামার বাজার আছে, ওইখান থেকে আর কি 5 মিনিটের রাস্তা ওদের বাসায় যাইতে, মানে বস্তি এলাকা বলে। হ্যাঁ আমি আইনের সমর্থন, আমি চাই কোর্ট থেকে আর কাগজটা নিয়ে ওর বাড়ি গিয়ে আমি ওরা হাতে নাতে ধরাই দিতে। অপব্যবহার করার চেষ্টা করছে, আমার ব্ল্যাকমেলও করছে। আমার ছেলেটা আমার কাছে ছিল না, আমার উদ্দেশ্যে আমি সিলেট গেছিলাম শাহজালাল শাহপরান মাজার উদ্দেশ্যে। ওখানে যাওয়ার পর ওর সাথে আমার 27 তারিখে দেখা হয়, ওর বাড়ি ওইখানে। ওর আমার বলতেছে তুমি কোথায় আছো, ফোন দিয়ে বলতেছে। আমি বলছি যে আমি আছি শাহজালাল মাজারে। তো আমার কাছে পিকও আছে এগুলা। পরে ওখানেও আমার সাথে দেখা করে, দেখা করার পর পিক আছে একসাথে। আমি একটা বিবাহিত মেয়ে, 2018 সালের সেপ্টেম্বর মাসে আমার বিয়ে হয় 28 তারিখে। তো ওখানে আমার স্বামী ভালো না, আমি সংসারটা করে খাইতে পারিনি, অনেক যুদ্ধ করছি সংসারটা করার জন্য। তো আমার স্বামী নেশা করতো, অলরেডি জুয়া খেলতো, মানে নেশার টাকার জন্য আমার প্রতিনিয়ত আমার উপর টর্চার করতো। টর্চার করার পর মানে ওদের পুরো ফ্যামিলি টাকার জন্য আমার জন্য চাপ দিত। আমার যেভাবে মারধর করতো, এই যে দেখেন আমার কপালে মারের দাগ আছে, এগুলো আমার প্রায় সময় এখানে আমার মাথা ফাটানো, আমার অনেকভাবে টর্চার করতো টাকার জন্য, যে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে। তো অলরেডি এখানে আমার কোটি দিয়ে হাতে কুটতে, মানে এগুলো অনেক কিছু হয়েছে। এটা নিয়ে পরে মনে করেন যে অনেকভাবে ওদের ফ্যামিলির কাছে বিচার চাও, তো ওরা বিচার করে না। তো ওদের ফ্যামিলির কাছে বিচার দিলে বলতো কি পুরুষ মানুষ এমন একটু করতেই পারে। এটা নিয়ে অনেক ঝামেলা হয়। তারপর আমি 24 সালে আমি ওরে ডিভোর্স দিয়ে দিই। দেওয়ার পরে আমার ছেলেটারে আমি ওদের কাছে দিয়ে দিই, যেহেতু আমি অসুস্থ, আমার পিঠে মেরুদণ্ডের হাড় সরে গেছে, আমি কোনো চাকরি করতে পারি না, তখন আমি নিজে চলতে পারি না, আমার ছেলেটার আমি কীভাবে খাওয়াবো সেদিন চিন্তা করে ওদের কাছে আমি দিয়ে দিই। আমার ছেলেটার ওরা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওরা অনেকদিন ওদের কাছে রাখে, প্রায় 8-9 মাস। পরে হঠাৎ করে আমার স্বামী আমার ফোন দিয়ে বলতেছে, তখন আমি একটু হসপিটালে ভর্তি আছিলাম, টাইফয়েড জ্বর হওয়ার পর আমার স্বামী ফোন দিয়ে বলতেছে তুমি কোথায়। পরে নার্সে আমার ফোন ধরে বলতেছে আপনি যারা ফোন দিচ্ছেন উনি অসুস্থ। তো উনি আবার মনে মনে হাতে পায়ে ধরা, মানে অলরেডি 4-5 বার মানুষের সামনে হাতে পায়ে ধরে উনি আবার আমার ওনার সংসারে ফিরিয়ে নেয়। নেওয়ার পর ও আবার এই অবস্থা, মানে আগের মতো চলাফেরা করে। সবাই বলতেছে যে মানুষ ভুল স্বাভাবিক করতেই পারে, ভালোই তো হয়, ভালো হইতে পারে না। তো ওইটা নিয়ে আবার মনে করেন যে হ্যাঁ সবাই যেহেতু বলতেছে মুরব্বীরা, তো মুরব্বীদের কথা সাই দিলাম যে হয়তো ভালো হইতে পারে। তো ও আবার আমার সাথে 2 মাস সংসার করার পর ও আমার সাথে এমন আবার সেই আচরণ, আমার উপর ঋণের বোঝা চাপায় দেয়। মানে অলরেডি অনেকগুলো ঋণ আমার উপর থুয়ে যায়, এগুলো আমি খুব কষ্ট করে ঋণ দেয়। ঋণ দেওয়ার পর মানে আমি অনলাইন জগৎ ছিলাম না, হঠাৎ আমার সময় কাটতো না, বিধা অনেকে বলতেছে যে তুমি একটু অনলাইন চালাও, ফেসবুক বা টিকটকে এগুলাতেই সময় কাটাও। তো ওখান থেকে একটা ছেলের সাথে আমার পরিচয়, ছেলেটা হিন্দু। ও আমার অনেকবার রিকোয়েস্ট করতেছে যে তোমার ফেসবুক আইডিটা দাও। বললাম সরি আমি ফেসবুক আইডি চালাই না। বলতো যে টিকটক ভিডিও করে সে তো অবশ্যই ফেসবুক আইডি চালায়। উনি রিকোয়েস্ট করার পর আমি ফেসবুক আইডিটা ওরে দিই। দেওয়ার পর ওর সাথে আমার হাই হ্যালো, মানে 15 দিন পর ও আমার কল দিছে। দেওয়ার পর বলতেছে কি যে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জি কথা, কি বলবেন বলেন। বলতেছে আমি তোমার সাথে রিলেশন করবো। আপনি আমার অতীত জানেন? বলতেছে না, আমি মুসলিম। আমি জানি। পরে ওরা আমার কেমন ছন্দ হলো, বললাম যে আপনি কি হিন্দু? সে বলতেছে হ্যাঁ আমি হিন্দু। এটা নিয়ে আমি অনেকভাবে আইনি ঝামেলায় গেছি, আইনে কোনো ব্যবস্থা নিতে পারে না, জন্য ঝামেলা ওর সাথে যেহেতু পারেনি এই জন্য আমি বাদ দিই। আমার শাশুড়ি বিদেশ থাকে, প্রচুর টাকা পয়সা ইনকাম করে, টাকা দিয়ে সব মাটি দিয়ে দেয়। তো আমার বাবা দিন আনে দিন খায়, তো মামলা চালানোর মতো ক্ষমতা আমার নাই। এখন সংসার অলরেডি 8-9 মাস ধরে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, যেহেতু আমার উপর 15-20 হাজার টাকা আবার ঋণে চাপাই খেয়ে গেছে।
আমি অসুস্থ, আমি কাজ করতে পারি না, আমি আমার বাবারটা খাইতেছি। আমার উপর শারীরিক নির্যাতন করতো, ওর ফ্যামিলি সবাই জানতো। অলরেডি আমার শরীরে যে দাগগুলো, এগুলো তো মিথ্যা হইতে পারে না। তো আমার হিজাবটা যদি খুলি, এখানেও দেখতে পারবেন মাথা ফাটানো দাগ। তো ওর কোনো নিজের ভাই নাই, আমার হাজব্যান্ডের কোনো নিজের ভাই নাই। উনি আবার খালাতো ভাই বোর কথা শুনতো, আর হচ্ছে গিয়ে মানে অন্যের কথা শুনে চলতো। নিজের বোন কি বলতো, যে বউ কি বলতো সেটা সে শুনবো না, সে শুধু অন্যের কথা শুনে চলতো। প্রায় সময় দেখতাম ওর খালাতো ভাইয়ের যে স্ত্রী, ওনার প্রতি টান বেশি আমার থেকে, ওনার প্রতি অনেক টান। আমার থেকে নাকি ওনার বেশি অধিকার আছে ঘরে। যে আমার ওই যা নাকি রাত্রি 2টা বাজে হঠাৎ করে ওনার ঘরে আসছিল, মানে আমার স্বামীর ঘরে। আমি আমার বাবার বাড়ি ছিলাম, আমি অসুস্থ। আমার আরেক দেবরের সাথে কথা বলতেছে, কথাটা আমি শুনে ফেলাইছি, শুনে না শুনে ভান করছি। যেহেতু আমার কাছে কথাটা লুকাইছে, আমি আর এত চাপ দিই। এখন তো ওইটা যেহেতু আমি পারি না, কারণ সব মানুষ ভালো হয়, যারা নেশা করে জুয়া খেলে তারা কখনো ভালো হয় না, যারা চোর বাট করে এরা কখনো ভালো হয় না। যে ছেলেটার কথা আমি বলতে চাইছিলাম, ওর বড় ভাই পুলিশ, ওর বড় ভাই আমার হুমকি দিছে। ও হুমকি দিছে যে এই বিষয়টা নিয়ে, আমাদের বিষয়টা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি তোমার নামে মিথ্যা মামলা দিয়ে দিই। একটা পুলিশের কাছে আমি অলরেডি এই ছেলেটার নামে আমি জানাইছি। জানানোর পরে ওই পুলিশটা আমার অন্যভাবে একটা রং কথা বলছে। আমরা বিবাহিত হইতে পারি, কিন্তু একটা মেয়ে সহজে তার সংসার সাইডে আসে না যদি নির্যাতিত না হয়। যে ছেলেটার সাথে আমার রিলেশনে ও আমার জোর করার পর ও আমার বলতেছে যে আমি তো ফোনের ভালো ফাংশন বুঝি না। ও আমার স্ক্রিন শেয়ার করা শিখাইলো যে এইভাবে না এইভাবে করো। তারপর হচ্ছে গিয়ে আমি স্ক্রিন শেয়ার শিখাইলাম। পরে আমি বলতেছিলাম কই দেখো আমার ফোনে কি জানি একটা SMS আসছে, স্ক্রিন শেয়ার করে দেখি। তো এইভাবে সব কিছু আমার লগ ইন করে, টিকটক আইডি, ইমো আইডি, হোয়াটসঅ্যাপ আইডি সব কিছু লগ ইন করে। তারপর আমার সিম হ্যাক করে। ওর সাথে তো আমার ইয়ে নাই, মানে যে ছেলের সাথে আমার মানে রিলেশন শুরু ছিল ও আমার সব কিছু জানতো অতীত সম্বন্ধে। আমার ছেলে আছে, আমি বিবাহিত, থেকে আমি বয়সে বড়। তারপরে ও নিজে আমার মানে বলতেছে যে তুমি যদি আমার সাথে রিলেশন না করো আমি নিজেরা শেষ করে ফেলাম। অলরেডি নিজের গায়ে আঘাত করছে। তখন আমি ভয় পাই যাই। আমি বলতেছিলাম তুমি তো হিন্দু, আমার সাথে তোমার আসে না, তোমার ফ্যামিলিও মানবো না। অনেক হিন্দু তো মুসলিম হইতেছে, তো মুসলিম হচ্ছে আমি কেন পারবো না? আমার বড় ভাইয়ের শালি একটা মুসলিম হয়েছে, আমি কেন পারবো না? তো অনেক কান্নাকাটি করার পর আমি রাজি হই। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রিলেশনটা ভালোই ছিল। ছিলার পর মাঝখানে একটা মেয়ের সাথে ওর কথা হয়। তো ওই মেয়েটার সাথে আমি আবার একটু রাগারাগি করি, কারণ ওর ফেসবুক আইডি আমার কাছে লগ ইন, আর আমার মানে সব আইডি, ইমো আইডি, টিকটক আইডি, এগুলো সব ওর কাছে লগ ইন করে রাখছে। যে আমার কে SMS দিব, কে কথা বলবো, সেটা তো তুই দেখতেছো।